কুষ্টিয়া শহরের একটি পরিবারের 4 জন সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজন কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের পর কয়েক মাস পরে আবার আরেকটি হত্যাকাণ্ড হয়। পুলিশ সেখানে গিয়ে তদন্ত করার পরে কিছু মিল খুঁজে পায় আগের হত্যাকাণ্ডের সাথে। আচ্ছা ভাবুন তো, আপনার প্রতিবেশী, যাকে আপনি প্রতিদিন দেখেন, যার সাথে কথা হয় হাসি মুখে, যাকে দেখলে বোঝার উপায় নেই যে তার দ্বারা কোনো মানুষ মারা সম্ভব, এবং আপনার প্রতিবেশী একটি চার্চের সক্রিয় সদস্য ছিল, কিন্তু তার অতীত ছিল অত্যন্ত ভয়ানক এবং অন্ধকারে ঢাকা। আপনার প্রতিবেশী করেছিল 10টি নির্মম হত্যা এবং আপনার প্রতিবেশীকে বলা হতো বিটিকে কিলার। কি ভয় পেয়ে গেলেন? না, ভয় পেলে হবে না। আজকে আপনাদের এমন একটি গল্প শোনাবো যেখানে কেউ বিশ্বাসই করতে পারেনি যে তাদের প্রতিবেশী এটা করেছিল। তো চলুন শুরু করা যাক। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ডেনিস রেডার। 1945 সালের 9 মার্চ তিনি পিটসবার্গ শহরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তার পরিবার সহ তিনি কুষ্টিয়াতে শিফট হয়ে যান। ছোটবেলা থেকেই আমরা তো জানি যে সকল শিশু হাসি খুশি এবং দুষ্টামি করে বড় হয়, কিন্তু তদন্তে দেখা যায় যে ডেনিস রেডার ছোটবেলা থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে বড় হয়েছেন এবং তিনি সবসময় সবাইকে ডমিনেট করার চেষ্টা করতেন। পেশাগত জীবনে তিনি ইউনাইটেড এয়ারফোর্সে জব শুরু করেন এবং কিছু বছর পর তা ছেড়ে দেন এবং কুষ্টিয়াতে আবার ফেরত চলে আসেন। সেখানে তিনি বিয়ে করেন এবং 2টি সন্তানের বাবা হন। তিনি একটি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি নেন এবং একটি চার্চের সক্রিয় সদস্যও ছিলেন। দেখে তো হাসি খুশি পরিবারই মনে হচ্ছে, তাই না? 2টি সন্তান, একটি বউ এবং চাকরিও আছে। কিন্তু এই ডেনিস রেডার যা যা অপকর্ম করে তা আপনার কল্পনারও বাইরে। তো কি করেছিল ডেনিস রেডার? চলুন জানি। 1974 সালে এমন একটি ঘটনা ঘটে যা বদলে দেয় পুরো কুষ্টিয়া শহরকে, এবং সেখানকার মানুষ তখনও ভাবতেও পারেনি যে এই আতঙ্কটি প্রায় 30 বছর বা 3 দশক ধরে তাদের তাড়া করে বেড়াবে। 1974 সালের 15 জানুয়ারি, এটি ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিন কুষ্টিয়া শহরের একটি পরিবারের 4 জন সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজন কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনা ঘটার সাথে সাথে পুরো কুষ্টিয়া শহর আতঙ্কে ভরে যায়। সবাই বলাবলি করা শুরু করে যে এটা আবার কোন খুনি আসলো যে এত নৃশংসভাবে 4 জন মানুষকে হত্যা করে ফেলেছে। মানুষ বলল এটা হয়তো বা পারিবারিক প্রতিশোধ নেওয়ার জন্য করেছে, তাদের সাথে হয়তো বা পারিবারিক ভাবে কোনো শত্রুতা ছিল। কিন্তু শত্রুতা কি ছিল? এই হত্যাকাণ্ডের পর কয়েক মাস পরে আবার আরেকটি হত্যাকাণ্ড হয়। পুলিশ সেখানে গিয়ে তদন্ত করার পরে কিছু মিল খুঁজে পায় আগের হত্যাকাণ্ডের সাথে। তারা সন্দেহ করতে শুরু করলো যে এইসব হত্যাকাণ্ড হয়তোবা একজন ব্যক্তি করছে, কিন্তু কি তার পরিচয়? কোথায় থাকতেন সে? তিনি কি শহরের বাইরে থেকে এসে এসব হত্যাকাণ্ড করে যেতেন? এসব একাধিক প্রশ্নের কোনোটিরই উত্তর ছিল না পুলিশের কাছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই খুনি হত্যাকাণ্ড করার পর সে সাংবাদিক এবং পুলিশদের কাছে বিভিন্ন অডিও এবং বিভিন্ন প্রমাণ পাঠাতো, যা তখন কুষ্টিয়া শহরের মানুষকে আরো অনেক বেশি আতঙ্কে ফেলে দেয় এবং পুলিশ কোনোভাবেই এই চিঠিগুলো বা এই অডিওগুলো কোথা থেকে আসছে তা উদ্ধার করতে পারেনি। আচ্ছা, আপনাদের মনে আছে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে বিটিকে কিলার, কিন্তু আমি তো ডেনিস রেডার সম্পর্কে বলা শুরু করে দিলাম। তো চলুন ডেনিস রেডার কিভাবে বিটিকে কিলারে পরিণত হয় তা জেনে আসি। হত্যাকাণ্ডের পর পুলিশ দিন রাত খুনিকে খোঁজা শুরু করে, একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করে, সবাইকে সন্দেহ করা শুরু করে, কিন্তু প্রমাণ আসতেছিল না এবং হত্যাকাণ্ড থামছিল না। 1977 সালে আবার আরেকটি হত্যাকাণ্ড ঘটে এবং 1978 সালে আবার একজন নারী নিহত হন। এসব হত্যাকাণ্ড হলেও কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না, তাই খুনিকে ধরা হয়ে উঠছিল আরো বেশি কঠিন। তারা পুলিশ বুঝতে পারছিল যে খুনের পিছে একজনই দায়ী, কিন্তু কিভাবে তাকে ধরবে? এসব হত্যাকাণ্ডের সময় বিভিন্ন সংবাদপত্রে রহস্যময় চিঠি আসা শুরু করে। 1974 সালে একটি সংবাদ মাধ্যমে
একজন অজ্ঞাত ব্যক্তি চিঠি পাঠানো শুরু করে। তিনি বলে যে তিনি এসব হত্যাকাণ্ডের পিছনে দায়ী এবং তিনি এমন সব কথা বলে যা তাকে আরো খুনি হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল। তিনি খুনের আলামত কিভাবে ঘটেছিল সব স্পষ্টভাবে বর্ণনা করে দিত, যা অন্য কারোর পক্ষে জানা সম্ভব ছিল না। এরপর তিনি বিভিন্ন সংবাদপত্রে নিজের নাম বিটিকে হিসেবে তুলে ধরল। এই নামটি দ্রুত হেডলাইন হিসেবে ব্যবহার করা শুরু করলো সংবাদপত্রে যে একজন বিটিকে কিলার যে উইস্টিয়া শহরে নানা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ হাজার হাজার মানুষের আঙ্গুলের ছাপ নিলে সবকিছু মিলিয়ে দেখলো, কিন্তু পুলিশ সেখানেও ব্যর্থ হয়ে যায়। কোনো প্রমাণই তারা পাচ্ছিল না। কিভাবে ধরবে তারা খুনিকে? অপরদিকে ডেনিস রেডার প্রত্যেকদিন তাদের প্রতিবেশীর সাথে হাসি খুশি ভাবে কথা বলতো। সমাজে ছিলেন একজন ভালো মানুষ, চাকরি করতেন, বাসায় এসে পরিবারকে সময় দিতেন। তাকে বোঝারই উপায় ছিল না যে তিনি হয়ে উঠবে ইতিহাসের অন্যতম একজন সিরিয়াল কিলারদের মধ্যে। 1991 সালের পর ডেনিস রেডার বা পিটিকে কিলার কোনো হত্যাকাণ্ড আর করে না। 1 বছর, 2 বছর, 5 বছর, এভাবে 10 বছর পেরিয়ে যেতে থাকে সময়। অনেকে বিশ্বাস করতে শুরু করলো যে বিটিকে কিলার হয়তো বা মারা গেছে, তার কারণে এখন আর কোনো খুন হচ্ছে না। সবাই নিশ্চিন্তে পরিবার নিয়ে সংসার করা শুরু করলো। মামলাটি আস্তে আস্তে সবাই ভুলে যেতে শুরু করলো এবং মামলাটি কোল্ড কেসে পরিণত হয়ে যায়। কিন্তু বাস্তবে তো অপরাধী তখনও বেঁচে ছিল। ডেনিস রেডার কি এমন ভুল করেছিল যার কারণে সে ধরা পড়েছিল? একটি ছোট্ট ভুল যা 30 বছর আগের কেসকে সমাধান করে দেয়। তো চলুন জানি। 13 বছর নীরব থাকার পর বিটিকে কিলার আবার সংবাদপত্রে চিঠি পাঠানো শুরু করলেন। সে বিশ্বাস করেই নিয়েছিল যে পুলিশ কখনো তাকে ধরতে পারবে না, কিন্তু নিজের আত্মবিশ্বাসে এতটাই অন্ধ হয়ে গেছিল যে সে এমন একটি ভুল করে বসে যার কারণে পুলিশ তাকে 30 বছর পর ধরে ফেলে। 2004 সাল নাগাদ লাগাতার সংবাদপত্রগুলোতে চিঠি আসা শুরু করে। সেখানে পিটিকে কিলার তার খুনের বর্ণনা দেওয়া শুরু করে। পুলিশ বুঝতে পারে যে যাকে তারা মৃত ভেবেছিল সে এখনো জীবিত আছে। এবার তদন্তকারীরা আগের চেয়ে অনেক বেশি সতর্ক ছিলেন। 1970 সালের পুলিশ তদন্ত এবং 2004 সালের পুলিশ তদন্ত অনেক আলাদা, কারণ তখনকার যুগ ছিল একটু পুরান এবং 2004 সাল নাগাদ আমেরিকাতে অনেক উন্নত হয়ে গিয়েছিল আধুনিক প্রযুক্তির কারণে। বিটিকে আবারও নিজের দাপট দেখানো শুরু করলো। সংবাদপত্রে আবার হেডলাইন শুরু হলো এবং সে পুলিশ এবং সংবাদপত্রে বলা শুরু করলো যে সে যদি একটি ফ্লপি ডিস্ক পাঠায় তাহলে কি তাকে ধরা সম্ভব হবে। পুলিশ এমন ভাবে উত্তর দেয় যাতে খুনি মনে করে যে হয়তোবা তাকে ধরা সম্ভব নয় এবং সে এই ভুলটি করে বসে, যার কারণে তাকে আজীবন মাসুল দিয়ে যেতে হবে। কিছুদিন পর সত্যি সত্যি একটি ফ্লপি ডিস্ক পাওয়া গেল। বিশেষজ্ঞরা সেই ফ্লপি ডিস্ক তদন্ত করে একটি গোপন সূত্র খুঁজে পেল। সেই সূত্র হলো একটি গির্জা বা চার্চ এবং একটি নামও সামনে আসে, ডেনিস। তদন্তকারীরা গোপনে সব ব্যক্তিদের খোঁজ নেওয়া শুরু করলো যে ডেনিস নামে কারা আছে এবং কারা চার্চের সক্রিয় সদস্য। তারা নীরবে সব কাজ করতে শুরু করলো এবং আস্তে আস্তে দেখা গেল যে সব সূত্র ডেনিস রেডারের দিকেই যাচ্ছে। তবে শুধু সন্দেহ করে তো কোনো ব্যক্তিকে আপনি অপরাধী প্রমাণ করতে পারবেন না, তার জন্য লাগবে আপনার উপযুক্ত প্রমাণ। পুলিশ তখন যে কোনো মূল্যে ডেনিস রেডারের ডিএনএ সংগ্রহ করার চেষ্টা করল এবং তারা তাতে সফল হয়। এরপর তারা 30 বছর আগে হয়ে যাওয়া হত্যাকাণ্ডের সাথে ডেনিস রেডারের ডিএনএ মিলিয়ে দেখলো। এবং আপনাদের কি মনে হয়, ডেনিস রেডার কি ধরা পড়েছিল? জি হ্যাঁ, ডেনিস রেডারের সাথে ডিএনএ মিল পাওয়া যায়। 2005 সালের 25শে ফেব্রুয়ারি ডেনিস রেডারকে 10টি হত্যা মামলার জন্য গ্রেফতার করা হয়। প্রতিবেশীরা সবাই অবাক। আরে এই মানুষটির সাথে আমরা ভালোভাবে কথা বলি, এই মানুষটির সাথে সবসময় চলাফেরা করি, এই মানুষটি একজন গির্জার সক্রিয় সদস্য, তিনি কিভাবে একজন সাইকো কিলার হতে পারে? তো ভিডিওর শুরুতেই তো বলেছিলাম যে আপনার প্রতিবেশী যে সক্রিয় সদস্য চার্চের, যে যাকে দেখলে বুঝাই যাবে না যে তার দ্বারা কোনো মানুষ মারা সম্ভব, কিন্তু তার অতীত ছিল ভয়ঙ্কর। তো এটি হচ্ছে সে প্রতিবেশী ডেনিস রেডার বা পিটিকে কিলার। গ্রেপ্তার হওয়ার পর ডেনিস রেডারের বিরুদ্ধে আরো অনেক প্রমাণ পাওয়া যায় যে তিনি আসলে সাংবাদিকদের তথ্য পাঠাতেন তার খুনের বিষয়ে। তিনি আদালতে
তার হত্যাকাণ্ড সম্পর্কে স্বীকারও করেন এবং তাকে 10টি হত্যাকাণ্ডের জন্য 10টি আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কারণ কুষ্টিয়া শহরে তখনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। বিটিকে মামলা শুধু একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের বুঝিয়ে দেয় যে সমাজে এমন অনেক মানুষ থাকে যাদের আমরা বাহ্যিকভাবে চিনি, কিন্তু তাদের বাহ্যিকভাবে চিনলে শুধু ক্ষান্ত থাকা যায় না, কারণ তারা ভিতরে কি মানুষ এবং বাইরে কি মানুষ তা বোঝা বড়ই মুশকিল। এবং বিটিকে কিলার বা ডেনিস রেডার্স তাই প্রমাণ করে যায়। তো আপনার আশেপাশে যেসব মানুষের সাথে আপনি হাসি খুশি ভাবে চলছেন তাদের বাহ্যিকভাবে দেখে বিচার করা বাদ দিন। এবং আরেকটি জিনিসও বলতে হয় যে পুলিশ তাদের তদন্ত এতটা গভীরভাবে চালিয়ে গেছে যার কারণে ডেনিস রেডারকে ধরা সম্ভব হয়েছে। কিন্তু বাংলাদেশ যদি এটা সম্ভব হতো তাহলে আরো ভালো হতো। এমন অনেক কেস আছে যা বছরের পর বছর ধরে পড়ে আছে, কোল্ড কেসে পরিণত হয়ে রয়েছে, কিন্তু যারা হত্যা করেছে তারা বাইরে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশ হয়তোবা প্রযুক্তি দিয়ে আমেরিকার সাথে পারবে না, কিন্তু আমাদের দেশে চাইলে সবই সম্ভব। তো এই ছিল বিটিকে কিলার বা ডেনিস রেডারের গল্প, যা 30 বছর পর সমাধান হয়। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং খুব শীঘ্রই আমি পরবর্তী আরেকটি বাস্তবসম্মত তদন্ত ভিত্তিক হত্যাকাণ্ড বা মিস্টিরিয়াস মার্ডার কেস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।